একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেট দলের বা পার্টিকুলারলি টেস্ট ফরম্যাটের ব্যাটিং অর্ডার সামলাতেন সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ বা সৌরভ গাঙ্গুলির মতো ব্যাটাররা, যারা টেস্ট ক্রিকেটের ব্যাটিংটাকে এক প্রকার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। রান করতে পারুক কিংবা না পারুক, অলওয়েজ তারা প্রতিপক্ষের চোখে চোখ রেখে যেমন লড়াই করতে জানতেন, তেমনি কখনোই তারা ওই ক্রিজে এসেই অযথা তাড়াহুড়ো করতেন না। র্যাম শট খেলার চেষ্টা করা কিংবা গ্ল্যামারাস শট খেলে আর কি নিজেদের স্টাইলিশ দেখানোর চেষ্টা করা, এইরকম বাজে কাজ থেকে তারা অলওয়েজ বিরত থাকতেন। বলতে গেলে মোদ্দা কথায় তারা টেস্ট ক্রিকেটটাকে টেস্ট ক্রিকেটের মতো করেই খেলার চেষ্টা করতেন, যার ফলে তারা নিজেদের টেস্ট ক্যারিয়ারটাকে শেষ করেছিলেন একটা বেশ হাই নোটে রেখে। তো সচিন টেন্ডুলকারের ওভারঅল টেস্ট ক্যারিয়ারের ব্যাটিং অ্যাভারেজ কত জানেন? প্রায় 54-এর ছুঁই ছুঁই। রাহুল দ্রাবিড়ের ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 52+, ভিভিএস লক্ষ্মণের হচ্ছে 46-এর কাছাকাছি, আর সৌরভ গাঙ্গুলির হচ্ছে প্রায় 43-এর কাছাকাছি। তাহলে এমনি তো তারা এরকম হেলদি অ্যাভারেজ মেনটেন করে রাখতে পারেননি ওভারঅল টেস্ট ক্যারিয়ার জুড়ে। আর একটা কথা মনে রাখবেন, এরা সবাই কিন্তু 100+ টেস্ট ম্যাচ খেলেছেন। সচিন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড় তো 150+ টেস্ট ম্যাচ খেলেছেন, সচিন টেন্ডুলকার তো 200টা টেস্ট ম্যাচ খেলেছেন। তো এতগুলো টেস্ট ম্যাচ ধরে এইরকম হেলদি অ্যাভারেজ মেনটেন করা কিন্তু মোটেই কোনো সহজ কাজ নয়। তারা ওই জায়গায় যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতেন, তাদের স্কিল আর টেকনিক যথেষ্ট আর কি হাই লেভেলের ছিল। আর তাদের সময় কিন্তু বোলিং শক্তি প্রতিপক্ষের পার্টিকুলারলি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, এদের আর কি বোলিং শক্তি কিন্তু যথেষ্ট হাই ছিল। আর আরেকটা কথা বলতে গেলে শ্রীলঙ্কার স্পিনাররা, অন্যান্য দেশের স্পিনাররাও রয়েছে, সাথে শ্রীলঙ্কার স্পিনার বা পার্টিকুলারলি মুথাইয়া মুরলীধরন বা শেন ওয়ার্ন, এদের আমলে কিন্তু খেলতে হয়েছে এইসব ব্যাটারদের। কতটা আর কি হাই লেভেলের স্কিল বা টেকনিক না থাকলে এদেরকে যে সামলানো কখনোই সম্ভব নয়, সেটা যারা ওই যুগে খেলা দেখেছেন বা এদের খেলা দেখেছেন আমরা সবাই মোটামুটি জানি। তো এইরকম ভয়ঙ্কর বোলিং লাইন আপের এগেনস্টে ব্যাটিং করেও এরা নিজেদের এই হেলদি অ্যাভারেজটা যেমন মেনটেন করে গেছেন, তেমনি ওই জায়গায় তারা যখনই ব্যাটিং করতে গেছেন যথেষ্ট ধৈর্যের পরীক্ষা তারা ওই জায়গায় দিয়েছেন, যে কাজটা এখনকার দিনের ব্যাটাররা একেবারেই করতে পারেন না। এই সব ব্যাটারদের যে কতটা পরিমাণে ধৈর্য ছিল সেটা আপনি তাদের স্ট্রাইক রেটটা দেখলেই বুঝতে পারবেন। একমাত্র সচিন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি স্ট্রাইক রেটটাই টেস্ট ক্রিকেটে ওই 50+ ছিল, তাও 50+ বলতে কি ওই 55-এর মধ্যেই। আর রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণের স্ট্রাইক রেট দেখে তো এখনকার জেনারেশনে যে কোনো ব্যাটার বলতে গেলে তারা কল্পনাই করতে পারবেন না। রাহুল দ্রাবিড়ের ওভারঅল টেস্ট ক্যারিয়ারের স্ট্রাইক রেট হচ্ছে 42+, আর ভিভিএস লক্ষ্মণের হচ্ছে ওই 45-এর কাছাকাছি। এটা কিন্তু কোনো 1 বা 2 ম্যাচের স্ট্রাইক রেট নয়, তাদের ওভারঅল টেস্ট ক্যারিয়ারের ওই রাহুল দ্রাবিড়ের 150+ খেলা টেস্ট ম্যাচ আর লক্ষ্মণের 100+ খেলা টেস্ট ম্যাচের ব্যাটিং স্ট্রাইক রেট। কতটা পরিমাণে ধৈর্য থাকলে, কতটা পরিমাণে পেশেন্স থাকলে ওই রকম দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে তারা লড়াই করে পড়ে থাকতে পারেন, এটা তাদের স্ট্রাইক রেট দেখলেই ক্লিয়ার হয়ে যায়। আর আপনারা তো 2001 সালে সেই বিখ্যাত ইডেন গার্ডেন্স টেস্টের কথা তো সবাই জানেন, যেখানে ভারত প্রথম ইনিংসে ভয়ঙ্কর রকমের একটা ফলো অন খেয়ে গেছিল অস্ট্রেলিয়ার কাছে। তারপর তারাই কিনা সেকেন্ড ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়ালো, আর তার ফলে তারাই কিনা সেকেন্ড ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়ালো এই ভিভিএস লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড়ের একটা অনবদ্য জুটির মাধ্যমে, যেখানে তারা বলতে গেলে প্রায় 1.5 দিনেরও বেশি সময় ধরে ব্যাটিং করেছিল টানা। এখনকার জেনারেশনের কোনো ব্যাটার সেটা চিন্তা করতে পারবেন? কখনোই পারবেন না, এটা তাদের কল্পনারও বাইরে। তো যার ফলে ভারতকে তারা ওই রকম হারা একটা টেস্ট ম্যাচও কত সহজেই জিতিয়ে দিয়েছিল। আর ওই টাইমে দেখবেন ভারতের টেস্ট ফরম্যাটে মিনিমাম তখন স্কোর হতো ওই 300, বা খুব আর কি যদি কঠিন উইকেট হতো বা একটু আর কি দেখতে গেলে আর কি ব্যাটিংয়ের জন্য আদর্শ নয় এইরকম টাইপের উইকেটে যদি তারা খেলতো, তখন ওই স্কোরটা ওই 250-র মতো গিয়ে ঠেকতো। কিন্তু 250 বা 300-র নিচে ওই টাইমে ভারতের এই ব্যাটিং অর্ডার কখনোই কিন্তু ভেঙে পড়তো না। ম্যাক্সিমাম ম্যাচেই তারা 350 বা 400+ স্কোরই ওই জায়গায় জেনারেট করতো যদি একটু ভালো ব্যাটিং উইকেট থাকতো। কিন্তু এখনকার দিনের ব্যাটারদের অবস্থা দেখুন, একটু যদি উইকেটে ভালো পরিমাণে টার্ন থাকে, বাউন্স থাকে, যদি আর কি ভালো হাই পেস থাকে, ক্যারি থাকে, বা উইকেটে যদি একটু ঘাসের আস্তরণ থাকে, তখন তাদের ওই ব্যাক অফ দ্য মাইন্ডে ওটাই ঘুরপাক খায় যে এইরকম ধরনের কঠিন উইকেটে আমরা কীভাবে ব্যাটিং করব। তখন তাদের নিজেদের যা স্কিল রয়েছে সেটা তো তারা প্রপারলি ইউজ করতে পারে না, আর তার ফলে ওই আর কি দুশ্চিন্তা থেকেই তারা ধর করে নিজেদের উইকেটগুলো এক প্রকার ছুড়ে দিয়ে আসেন। আপনার এই পার্থ টেস্টের ফার্স্ট ইনিংসের কথা ভেবে দেখুন, আর অ্যাডিলেড টেস্টের 2 ইনিংসের কথাই ভেবে দেখুন। অস্ট্রেলিয়া তো এই টাইপের উইকেট ভারতের জন্য এখন প্রথম বানাচ্ছে না, এইরকম ধরনের উইকেট ওই সৌরভ, সচিন, দ্রাবিড়দের আমলেও তারা বানিয়ে এসেছিল। তখন কি তারা এত কম রানে কখনো অল আউট হয়েছে? খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ওকেশনে হয়তো দেখা গেছে 8-10 ইনিংসের মধ্যে হয়তো 1-8টা ইনিংসে এরকম হয়েছে, কিন্তু বেশিরভাগ ম্যাচই ভারত কিন্তু অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে সেই সময় লড়াই করতো অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও। হয়তো সিরিজ জিততে পারেনি, একটা ম্যাচ সিরিজ আমার মনে আছে ড্র করে এসেছিল 2003-04 মরশুমে। বেশিরভাগ ম্যাচই হয়তো তাদেরকে তখন ওই সময়
জয়ের কাছাকাছি গিয়েও হারতে হয়েছিল তখন, কারণ একটা টেস্ট ম্যাচ জিততে গেলে আলটিমেটলি দিন শেষে কিন্তু 20টা উইকেট তুলতে হয়, আর ওই স্কিলটা ওই সময়কার ভারতীয় বোলারদের মধ্যে একেবারেই ছিল না। তাদের তখন মূল শক্তি ছিল এই ব্যাটিং। তো শুধু ব্যাটিং দিয়ে তো টেস্ট ম্যাচ জেতা যায় না। তো ওই পার্টিকুলার রিজনের জন্যই ভারতের এরকম দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও মানে বেশিরভাগ ম্যাচই তাদেরকে ওই রকম হারতে হয়েছে কিংবা ড্র করে আসতে হয়েছে। আর এছাড়া ভারতের এই জেনারেশনের ব্যাটাররা যে আর কি মানে নিজেদের ঘরের মাঠে যে একটু ঘূর্ণি উইকেটে, একটু টার্নিং উইকেটে যে মানে স্পিনটাও ঠিকমতো খেলতে পারে না, সেটাও তো আমরা আর কি কয়েকদিন আগেই দেখে নিলাম এই নিউজিল্যান্ডের বিপক্ষে এই 3 ম্যাচের টেস্ট সিরিজে, যেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। প্রথম ম্যাচটা হেরে গেছিল, না হয় একটা ফ্লুক ছিল ধরে নিলাম, কিন্তু তারপরে তো কামব্যাকটা করবে সেটা তো আর কি প্রত্যাশিত ছিল, সেটাও তারা ওই জায়গায় করতে পারলো না, ইভেন একটা টেস্ট ম্যাচও জিততে পারলো না। আর আরেকটা যে জায়গা যেটা আমাদের খুবই খারাপ লেগেছে সেটা হলো ওই লাস্ট দুটো টেস্টে ওই পুনে আর মুম্বাইতে ভারত তো 2.5 দিনেরও কম সময় টেস্টগুলো হেরেছে। মানে এইটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক যে নিজেদের ঘরের মাঠে মানে আমরা আর কি দুর্বল ব্যাটিং প্রদর্শনীর জন্য, ঠিকমতো স্পিনটা খেলতে না পারার জন্য, মানে ব্যাটারদের যথেষ্ট পরিমাণে স্কিলের অভাব থাকার জন্য আমাদের ম্যাচগুলো হারতে হয়েছে। কিন্তু এইটা কিন্তু আগের জেনারেশনের ব্যাটাররা হলে কখনোই এইরকম বিপর্যয় হতে দিতেন না। এর জন্য আমি দায়ী মনে করি এখনকার দিনের এই টি-20 ক্রিকেটকে বা টি-20 ক্রিকেটের এই বাড়তি রমরমাকে, যার জন্য টেস্ট ক্রিকেটটাকে এখনকার দিনের ইন্ডিয়ান ব্যাটাররা এই যারা লাইন আপে রয়েছেন যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, রোহিত শর্মা, এরা কিন্তু এখন কেউই টেস্ট ক্রিকেটটাকে টেস্ট ক্রিকেটের মতো করে খেলছেন না। মানে সব বলতে গেলে ওই টি-20 স্টাইলে ব্যাটিং করার চেষ্টা করছেন, বা বলতে গেলে ওই কোট অ্যান্ড কোট ইংল্যান্ড যে ওই বাস বল থিওরিটা এনেছেন, বলতে গেলে ওই বাস বলের হাত ধরেই তো টেস্ট ফরম্যাটেও ওই টি-20 ছোঁয়া লেগে গেছে, যেখানে ব্যাটাররা একেবারেই ধৈর্যের পরীক্ষা দিতে পারছেন না। মানে ধৈর্য বলেও যে একটা জিনিস রয়েছে, যেটা না থাকলে আর কি টেস্ট ক্রিকেটে কখনোই সফল হওয়া যায় না চূড়ান্তভাবে, সেটাই তারা এখন কোনোভাবেই শো করছেন না, মানে করার চেষ্টাও করছেন না। কিন্তু এই লাইন আপের ব্যাটাররাই যে ধৈর্য ধরে বা যথেষ্ট পেশেন্স রেখে দাঁতে দাঁত চেপে লড়াই যে তারা করতে পারে না, বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। যশস্বী জয়সওয়ালকে আমি দেখেছি এর আগে, মানে তিনি যখন ওই তার ডেবিউ টেস্ট খেলেছিলেন সেখানে তিনি কিন্তু 171 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছিলেন। তার স্ট্রাইক রেট তখন কত ছিল জানেন? 44 বা 45-এর আশেপাশে। তো তিনি যে আর কি ধৈর্য ধরে ব্যাটিং করতে পারেন না বা আর কি ওই জায়গায় তার সেই স্কিলটা নেই, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম নয়। কে এল রাহুলও যথেষ্ট ধৈর্যশীলভাবে ব্যাটিং করতে পারেন। বিরাট কোহলি তো এই লাইন আপের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল ব্যাটার আপনাকে বলতেই হবে। রোহিত শর্মাও সেই কাজটা করতে পারেন। একমাত্র আমি মনে করি ঋষভ পান্ত আর ওই নীতিশ কুমার রেড্ডি, এই দুজনেই শুধু ওই ধৈর্যের পরীক্ষাটা সেভাবে দিতে পারেন না। এরা দুজনেই ওই ফ্লারিশ করা ব্যাটারদের মধ্যে দুজন, যেটা আবার আগেরকার দিনের জেনারেশনের ব্যাটারদের মধ্যে ওই বীরেন্দ্র সেহবাগের মধ্যে ওই স্কিলটা ছিল। তো যাই হোক, ওই রকম এক আধজন ব্যাটার না হয় থেকে থাকেন, কিন্তু যাদের মধ্যে এই স্কিলটা প্রপারলি রয়েছে তারাও তো সেই কাজটা ঠিকমতো করছেন না বা সেই আর কি প্রদর্শনীটাই দেখানোর চেষ্টা করছেন না। তারা যদি চেষ্টাটাই না করেন তাহলে দিন শেষে তারা সফলটা হবেন কিভাবে? তো সেই কারণে এই অযথা তাড়াহুড়ো করতে গিয়ে বা ব্যাক অফ দ্য মাইন্ডে আর কি পিচ নিয়ে অতিরিক্ত আর কি চিন্তা ভাবনা করতে গিয়ে ভারতের ব্যাটাররা নার্ভাস হয়ে দ্রুত নিজেদের উইকেটগুলোকে ছুড়ে দিয়ে আসছেন। ফলে তারা নিজেদের স্কিলের প্রদর্শনীয় যেমন সেভাবে করতে পারছেন না, ধৈর্যের পরীক্ষাও দিতে পারছেন না। তো যার ফলে ব্যাটিং ব্যর্থতার জন্যই বলতে গেলে এই অ্যাডিলেড টেস্টটা আমাদের খুব বাজেভাবে হারতে হয়েছিল। শুধু তো অ্যাডিলেড টেস্ট নয়, এর আগে যে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে 0-3 ব্যবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলাম, ওটাও তো বলতে গেলে পুরোপুরি ব্যাটিং ব্যর্থতার জন্যই হয়েছিল। তো এই কারণেই আমি মনে করি, যেটা আমি শুরুতেই বলেছিলাম, টেস্ট ক্রিকেটটাকে টেস্ট ক্রিকেটের মতো করেই দেখা উচিত, টেস্ট ফরম্যাটের মতো করেই ব্যাটিং করা উচিত। কারণ এটাই হচ্ছে সেই ফরম্যাট বা সেই বিভাগ যেখানে আপনাকে কিন্তু স্কিলের সর্বোচ্চ প্রদর্শনী দেখাতে হয়, যেখানে আপনাকে ধৈর্য শক্তির চরম পরীক্ষা দিতে হয়। তো এই জায়গায় আপনি যদি ঠিকমতো না উতরান বা যদি আপনি ঠিকমতো আর কি নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি গ্রেটেস্ট ব্যাটারদের তালিকায় উঠে আসতে পারবেন না। তা সে আপনি টি-20 বা ওডিআই ফরম্যাটে যতই ঝুড়ি ঝুড়ি রান করে আসুন না কেন বা যত বড় বড়ই রেকর্ড গড়ুন না কেন, আলটিমেট পরীক্ষার জায়গা হচ্ছে এই টেস্ট ক্রিকেট। তো যাই হোক, এখনও আর কি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটায় 3 ম্যাচ বাকি রয়েছে। তো আমাদের এখনও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা জিয়ে রয়েছে। তার জন্য ভারতকে এই সিরিজের আর অন্তত 2টা ম্যাচ জিততে হবে, আর কোনোভাবেই আর কোনো ম্যাচ হারা চলবে না। এই শর্তটা পূরণ করতে পারলেই আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আর অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে নিজেদের যোগ্যতাতেই আমরা ফাইনালে পৌঁছে যাব। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক ভারতীয় দল এই আগামী 3টা টেস্ট ম্যাচে কী করে। তো আপনারা কি মনে করেন, এই বিগত ম্যাচগুলোতে ভারতের ব্যাটারদের যে চরম ভরাডুবি হয়েছিল, তারা ওই সমস্ত ব্যর্থতার গ্লানি কাটিয়ে এই আগামী 3টা টেস্ট ম্যাচের জন্য তারা নিজেদের সেই সর্বোচ্চ প্রদর্শনীর স্কিলটাকে ওই জায়গায় শো করতে পারবেন ওই অস্ট্রেলিয়ার বিপক্ষে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?